এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। এবং তরুণ প্রজন্ম, আপনি জানেন যে এই অঞ্চলে প্রায় যে তরুণ প্রজন্ম রয়েছে তা সারা বিশ্বের 1/5 মূলত এই যে বিশাল একটা তরুণ প্রজন্ম, বিশ্বের সবচেয়ে বেশি তরুণ প্রজন্ম, এদের পিছনে ইনভেস্টমেন্টের কথা, বিনিয়োগের কথা কিন্তু বলা হয়েছে। এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এছাড়া আপনি জানেন জাতিসংঘের যে একটা এমডিজি গোল, এই যে লক্ষ্যমাত্রাগুলি অর্জন করতে হয় সেগুলি যেমন মনিটরিং করা হয়, সার্ক অঞ্চলে এরকম কিছু একটি করা যায় কিনা যে এমডিজি বাস্তবায়নে কোন দেশ কতটা অগ্রসর হয়েছে, কি কি করণীয় আছে, সেখানে আরো কিছু করণীয় কিছু আছে কিনা, এই বিষয়গুলি আসলে গুরুত্ব পেতে পারে এমনটাই আমরা আভাস পেয়েছি। সুলতানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বুলবুল ভাই, আমরা আপনার কাছেই যাব যে এই যে অর্জন থেকে দূরে থাকছি, এটার জন্য কোনো স্ট্রাকচারাল, এটার ভিতরে গঠনগতভাবেই কোনো দুর্বলতা আছে কিনা? স্যারও যেটা বলছিলেন যে আসলে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হয়, এটাই এক ধরনের দুর্বলতা। আরো কোনো দুর্বলতা আছে কিনা আমরা একটা বিরতির পরে এই জায়গাটাতে আমি একটু ধারণা করি। বুলবুল ভাই, আমরা একটা বিরতি নিয়ে আচ্ছা, এসে বিরতির আপনার পর কাছ থেকে ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশ। বুলবুল ভাই, একটু জানতে চাইবো যে কোনো কাঠামোগত দুর্বলতা কি আপনি দেখেছেন? কারণ আপনি অনেকবার সার্ক কারবার করেছেন এবং বাংলাদেশেও। আমার একটা জায়গায় মনে হয় যে এই যে সর্বসম্মত সিদ্ধান্ত এটার মধ্যে থাকা দরকার, বিকজ অফ দ্য কন্টিনিউইটি অফ স্টেটস পার্টিসিপেশন। কারণ আজকে যদি মেজরিটি ভোটে হয়, হয়তো সে ধরেন এমন একটা সিদ্ধান্ত হলো যে সিদ্ধান্তের মধ্যে পাকিস্তান রাজি হলো না, কিন্তু বাকি 7টা দেশ রাজি হলো এবং নওয়াজ শরীফ এটা মানলো, কিন্তু পরবর্তী সময় দেখা গেলো যে আরেকটা পাওয়ার চেঞ্জ হওয়ার পরে বলে যে না, আমরা এটা মানি না। এরকম জটিলতা। কাজে একটা এই ধরনের জোটের মধ্যে স্টেট লেভেলে, মানে হেড অফ দি স্টেট লেভেলে এক ধরনের সমঝোতা থাকতে হয়, তা নাহলে পরে এটা কার্যকর করা খুব মুশকিল হয়। 2 নম্বর যেটি হচ্ছে যে আমরা বিরতির সময় কথা বলছিলাম যে যেটি অধ্যাপক দেলোয়ারও বললেন যে এটা একেবারেই স্টেট মেশিনারি হয়ে গেছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আমি অন্তত 2টি ধারার কথা মনে করতে পারি। একটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন নামে সাংবাদিকদের একটা সংগঠন ছিল, এবং তারা এই সার্কের প্যারালাল গণমাধ্যমদের একটা সামিট করত, এবং এটা কিন্তু অর্জন ছিল। যেমন এটা একটা বড় ছিল যে মানে মিডিয়া পার্সন এবং মিডিয়া প্রোডাক্টগুলি ফ্রি অ্যাক্সেস টু দ্য সার্ক কান্ট্রিজ, এবং যার ফলে যেমন ধরেন ভারতে যদি আপনি সাংবাদিক হিসেবে যেতে চান, আপনাকে কিন্তু পারমিশন পেতে খুব কষ্ট হবে। তারা আমাদের দেশে নির্বাচন কাভার করতে আসে ক্যামেরা ট্যামেরা নিয়ে, কিন্তু আমাদের কোনো সাংবাদিক ক্যামেরা নিয়ে যেতে পারে না। পাকিস্তান আবার যেতে পারবেন, এরকম কোথাও। আমরা যেমন ওইখানে একটা যেমন সার্ক স্টিকার বলেছিলাম যে সাংবাদিকদের জন্য প্রত্যেকটা দেশের 50টা করে সার্ক স্টিকার দেওয়া, সিনিয়র সাংবাদিক বা যারা মুভমেন্টের মধ্যে থাকবে। এটা কিন্তু আবার ওই পাকিস্তান ভারতের মধ্যে সমস্যা হয়ে গেল। ভারত বলল যে তোমরা 16 কোটির দেশও 50টা চাও, আর আমরা 100 কোটির দেশও 50টা চাই, হবে কোথেকে? কাজে আমাদের দেশও হবে, তোমাদের 50টা হবে। যার ফলে পাকিস্তান আবার এটা বিরোধিতা করলো, এটা হয়ে পিপুলস সামিট, পিপুলস সার্ক নামে একটা সাউথ এশিয়ান মানে সুশীল সমাজের একটা সংগঠন দাঁড়াতো, কিন্তু সেটাও আমরা এইবার আমি তার কোনো অবস্থান দেখছি না। যার ফলে অধ্যাপক দেলোয়ারের যে কনসার্নটা, এটা একেবারেই সরকারি প্রতিষ্ঠানের মতো হয়ে গেছে। এবং আপনি যদি ফাংশনাল দিক থেকে বলেন, আমি একটু আগে বলছিলাম যে আপনি যদি ওপেনিং সেশনটা দেখেন, ওপেনিং সেশনটাতেও আমার ধারণা যে সাংগঠনিক দিক থেকে একটা দুর্বলতা আছে। আপনি 8টা দেশের হেড অফ দি স্টেট বসে আছেন, মানে তাদের একটা কার্যকরী সেশনে রেজলিউশন অ্যাডাপ্টেশন হচ্ছে, চেয়ারম্যানশিপ চেঞ্জ হচ্ছে। এটা তো এরকম ওপেন সেশন হওয়ার কথা না। যদি ধরেন কাঠামোটা এইরকম হতো যে একটা ওপেনিং সেশন হবে 1 ঘন্টার, তারপর তারা ক্লোজ সেশনে যাবেন, ক্লোজ সেশন শেষ করে শেষ দিনে ওই যে অ্যানাউন্সমেন্টের আগে তারা প্রেস কনফারেন্সে আসবেন, তাহলে পরে এই যে প্রশ্নগুলি আমরা এখানে করছি সেখানে করা যেতে পারতো। কাজে সাংগঠনিক দিক থেকে অনেক কিছু করবার আছে বলে আমার মনে হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে যে বড় প্লেয়ার দুইটা, যারা পাকিস্তান এবং ভারত, এই দুইটার মধ্যে যদি অবিশ্বাসটা দূর না করা যায়, কারণ ধরেন ভারত যখন নেতৃত্ব দিতে চায়, ভারত তার খুব ঘনিষ্ঠ মিত্র বলে 2-3টি রাষ্ট্রকে তার নিজস্ব মনে করে, পাকিস্তান আবার কাউকে কাউকে মনে করার চেষ্টা করে। কাজে এখানে বিগ ব্রাদার সুলভও কিছু কিছু আচরণ আছে। কাজে এই পুরাটাই পারস্পরিক শ্রদ্ধাবোধ, যে কথাগুলি কিন্তু বক্তৃতার মধ্যে আছে সব। এই যে 8 জন নেতা যে বক্তৃতা দিচ্ছেন তার মধ্যে সহযোগিতার গুরুত্ব আছে,
আমরা বিশ্বের এই মানে অঞ্চলটাকে আমরা একেবারে মরুদ্যান থেকে স্বর্গোদ্যানে নিয়ে যেতে চাই এবং আমাদের পারস্পরিক আস্থা বিশ্বাস দূর করতে চাই, উন্নয়নের কাঠামোকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই, সবার কথার মধ্যে আছে। কিন্তু ফাংশনাল দিক থেকে জোটগতভাবে কোনো অর্জন নাই। যেমন ধরেন আমাদের প্রধানমন্ত্রীর যে বক্তব্য আপনি বললেন, প্রধানমন্ত্রী যেটা অধ্যাপক দিলওয়ার বলছিলেন যে এইসব মানে জোটগুলির মধ্যে বাইলেটারাল ইস্যুগুলিকে যদি আপনি সামনে আনেন তাহলে পরে জোটগতভাবে আগানো খুব মুশকিল হয়। বাইলেটারাল ইস্যুগুলি বাইলেটারালি সেটেল করতে হবে। ওই যেটা আমি বললাম যে তিনটি এজেন্ডা সার্কগতভাবে আমরা করতে পারলাম না, এই তিনটি কিন্তু আমরা ইন্ডিয়ার সঙ্গে সেটেল করেছি। সড়ক করেছি, রেল করেছি, বিদ্যুৎ করেছি, হয়তো ভুটানের সঙ্গে নেপালের সঙ্গে আমাদের হবে। কাজে আমার যেটা ধারণা, যেটা একেবারেই পারস্পরিক অশ্রদ্ধা, পারস্পরিক অবিশ্বাস, পারস্পরিক আস্থা। অধ্যাপক দিলওয়ার বিরতির সময় বলছিলেন যে মোদির যে স্টার্ট ছিল সেটা ফ্যান্টাস্টিক স্টার্ট ছিল, যে তার ইনঅগ্রেশনের মধ্যে সার্কের সব নেতা এই নওয়াজ শরীফও গিয়েছিলেন। কিন্তু এখন আপনি দেখেন যে সেটি হচ্ছে না, মানে সার্কে আনুষ্ঠানিক ফোরামের মধ্যে আসছে না। আপনি দিল্লি জামে মসজিদের একটা প্রোগ্রাম হচ্ছে দিল্লিতে, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হচ্ছে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হচ্ছে না। কাজে এই ছোট ছোট অনেক বিষয় কিন্তু অবিশ্বাসের জায়গাগুলিকে তৈরি করে। আমার ধারণা যে এই অবিশ্বাসের জায়গাটা দূর করতে পারে একমাত্র যদি মানে পিপুল টু পিপুল, এটা অধ্যাপক দেলোয়ার আরো ভালো বলতে পারবেন, যে যখন ট্র্যাক 1 ডিপ্লোমেসি ফেল করে, মানে ফর্মাল ডিপ্লোমেসি ফেল করে, তখন ট্র্যাক 2 ডিপ্লোমেসি স্টার্ট হয়। এই যে পারস্পরিক অবিশ্বাস সেটি যেহেতু আনুষ্ঠানিক লেভেলের মধ্যে আমরা একটা কার্যকর জায়গায় নিতে পারছি না, সেহেতু আমাদের ট্র্যাক 2-তে যেতে হবে। ট্র্যাক 2 মানে হচ্ছে পিপুল টু পিপুল কন্ট্যাক্ট, ট্র্যাক 2 মানে হচ্ছে ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন কন্ট্যাক্ট, ট্র্যাক 2 মানে হচ্ছে কমন পিপুল টু কমন পিপুল কন্ট্যাক্ট। আমার ধারণা সার্কের মধ্যে এইটা যদি আমরা বাড়াতে পারি তাহলে সার্ক একটা চাপের মধ্যে পড়বে এবং সার্কের এই আনুষ্ঠানিক চেহারা থেকে পিপুল ওরিয়েন্টেড কোনো সিদ্ধান্ত আসতেও পারে। স্যার, আমরা যে হতাশার কথা শুনছি সেই হতাশাটা একটা আশার দিক নির্দেশনা দিতে পারে। বুলবুল ভাই যেটা বলছেন যে আসলে বিকল্প একটা চাপ দেয়া, কারণ একটা বিষয় ঠিক যে এই অঞ্চলের মধ্যে যে জঙ্গিবাদের সমস্যা আছে, এই অঞ্চলের মধ্যে পারস্পরিক অবিশ্বাস আছে, কিন্তু আবার এই অঞ্চলটা ঐতিহাসিকভাবে একটা ইউনিটও। ফলে এখানে আমাদের পারস্পরিক আন্তঃসম্পর্ক ছাড়া চলা খুব কঠিন। বিদ্যুতের প্রসঙ্গ এসেছে, পানি পুরো এলাকার মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে, ফলে যোগাযোগটা আমাদের অনেক বেশি জরুরি। সেই ক্ষেত্রে সেই বিকল্পগুলি কিভাবে আরো শক্তিশালী করে গড়ে তোলা যায়, যাতে যে কেন্দ্রীয় সার্কেল, যেটা আপনারা বলছেন যে সরকার থেকে সরকারের যোগাযোগ, সেটাকে আরো বেশি একটা চাপের মধ্যে ফেলা সম্ভব। আমি কিন্তু ব্যক্তিগতভাবে সার্কের ব্যাপারে আমি আশাবাদী। এই জন্য আশাবাদী যে আসলে একটা প্রতিষ্ঠানকে শুধুমাত্র ধরেন আপনি এই যে সামিটটি হচ্ছে এটার অর্জন দিয়ে বা এটার যে আউটকাম, এটা দিয়ে বিশ্লেষণ করলে তো সার্কের প্রতি ইনজাস্টিস করা হবে। আবার সার্ককে চিন্তা করতে হবে দক্ষিণ এশিয়ার যে একটা যে পরিবেশ, বিদ্যমান পরিবেশ, সেটার আলোকে। এখন আমরা যদি দক্ষিণ এশিয়াকে যদি মনে করি যে না এটা আসলে ইউরোপের মতো, সেখানে সার্কের মতো কাজ করছে, সেটা তো না। এখানে দক্ষিণ এশিয়াতে আমরা যে ধরনের রাষ্ট্র কাঠামো আছে, দক্ষিণ এশিয়াতে যে ধরনের রাজনৈতিক ব্যবস্থা আছে, এবং এখানে আমরা এখন হয়তো বলছি যে সার্কের প্রতিটি সদস্য রাষ্ট্রের নির্বাচিত সরকার প্রধান আছে, তারা এসছে এখানে, কিন্তু একটা সময় ছিল সেখানে অনির্বাচিত সরকাররা ছিল, অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল এই অঞ্চলে, এখনো আছে। তো আমি আশাবাদী সার্কের ব্যাপারে, এবং সার্কের অর্জন বা সার্ক সম্পর্কে চিন্তা করতে হলে সে 85 থেকে শুরু করে 2014 পর্যন্ত যে বিভিন্ন অর্জনগুলো আছে এগুলো মাথায় রাখতে হবে, আর এই অঞ্চলের যে একটা বিশেষ পরিস্থিতি সেটিও মাথায় রাখতে হবে। তবে আপনি যেটি বললেন যে ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই সার্কের ব্যাপারে, তো এখানে একটা পয়েন্ট, যেটা যে হেডকোয়ার্টারের ব্যাপারটা একটু আসবে, কারণ যে কোনো আঞ্চলিক সংস্থার কার্যকর করা, গতিশীল করার একটা প্রাথমিক দায়িত্ব এবং চলমান দায়িত্ব হিসেবে পালন করে হচ্ছে আপনার এই সেক্রেটারি জেনারেল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে সেক্রেটারি জেনারেল আছে সার্কের, উনি মানে এই যে এটার যে স্ট্যাটাসটা, এটা এখনো পর্যন্ত একটা পূর্ণ মন্ত্রীর মর্যাদা পায়নি। এবং আমরা এই জায়গাটা আরেকটু বিস্তারিত শুনতে চাই। বিস্তারিত শোনার জন্য একটা বিরতি নিয়ে আসা আমাদের জন্য ভালো হবে। ফিরছি একটু পরে।